এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ, রাধাকৃষ্ণপুর এবং তার আশেপাশের যে এলাকা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে, কারণ সেখানে পদ্মা নদী মারাত্মক ভাঙনের চেহারা নিয়েছে এবং সেই জায়গায় কিছু বস্তা ফেলে এই করে কোনোভাবে ঠেকাবার চেষ্টা হচ্ছে, কিন্তু গ্রামবাসীরা ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত। গত 2-3 দিনে কয়েক ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ জমি গ্রাস করে নিচ্ছে এই নদী। ওখানে ওই নদীটি পদ্মা। তো বাংলাদেশ উল্টো দিকে রয়েছে, তো এপাশে যুদ্ধকালীন প্রস্তুতিতে ভাঙন রোধ এবং স্থায়ী ব্যবস্থা দরকার। কেন এতদিন পরেও এলাকার মানুষের অভিযোগ যে সেখানকার লোকজন যারা সংশ্লিষ্ট, যাদের উপর তারা আশা ভরসা রেখেছিলেন, তাদের দীর্ঘদিন তারা কোনো কার্যকরী কাজ করেননি, অর্থাৎ কোনো স্থায়ী কোনো সমস্যার সমাধান হয়নি। এবং গত 2-3 দিন ধরে যে পরিমাণ ভয়ালো ভাঙনটা চলছে, সেখানে আর একটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে এই যে সব বাড়িঘরদর নিয়ে যেরকম চলে যায়, তেমনি যে জায়গাটায় এবারের ভাঙনটা হচ্ছে সেখানে বিস্তীর্ণ কৃষি জমি আছে, অর্থাৎ সেই জমির মালিক এবং কৃষকের মাথায় হাত। কারণ জমি, কৃষি জমি তার সম্পদ, সেটা যদি ভাঙনে নদীগর্ভে চলে যায় তার ক্ষতিপূরণ কে দেবে? কিভাবে সংসার চলবে? ফলে দলে দলে মানুষ, গ্রামের মানুষ, তারা ওই বিপন্ন এরিয়ায় দাঁড়িয়ে রয়েছেন, বেরিয়ে আসছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করব, দয়া করে সেচ মন্ত্রী বা জেলা শাসক তাদের অবিলম্বে স্পটে পাঠান। ওখানে যারা দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন, যারা অনেকে কোনো কাজকর্ম করেননি, শুধু যাচ্ছেন ছবি তুলতে, ওইভাবে হবে না। মানুষ বিরক্ত হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন। অবিলম্বে রাজ্য প্রশাসনকে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ওখানে ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থাও রাখতে হবে। যদি আচমকা ভাঙন আরও বড় চেহারা নেয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ আরও বিপদে পড়ে যাবে না। ফলে রাজ্য সরকারের কাছে বক্তব্য, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন তো বিধানসভা নেই, দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে, আজকে মানে বিধানসভার অধিবেশন এখন চলছে না, যে অবিলম্বে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেচ মন্ত্রীকে পাঠান, আপনি জেলা শাসককে পাঠান, আপনি টিম পাঠান। ওই বস্তা ফেলে, গ্রামের লোকেরা বলছে ওগুলো শুধুমাত্র লোক দেখানো, ওতে কোনো কাজ হয় না, ওই বস্তা ফেলে সামলানো যাচ্ছে না। ফলে সমস্ত রকম ব্যবস্থা দিয়ে, আর এই বর্ষার মরশুমটা কাটলে সেখানে পুরোদস্তুর ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে ওই রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর এবং তার সংলগ্ন গ্রামগুলির মানুষ বিনিদ্র রজনী যাপন করছেন। অবিলম্বে সরকার এবং প্রশাসনের তরফে কার্যকরী ভূমিকা। এক্ষুনি একটা কেউ ছবি দেখিয়ে বলবে এত বস্তা পড়ছে, এই পড়ছে না। মানুষের উদ্বেগ, মানুষের আতঙ্ক, জমি চলে যাচ্ছে, একটা লোক কী করবে? তার জমি ওইভাবে চলে গেলে, কৃষি জমি নিয়ে চলে যাচ্ছে, পদ্মার গ্রাসে চলে যাচ্ছে কৃষি জমি। ফলে সেই জায়গায় অবিলম্বে সরকারের সিরিয়াস এবং এফেক্টিভ হস্তক্ষেপ দরকার। করিনি, কারণ আমি একাধিক জায়গায় দেখলাম মানুষের ক্ষোভ যে সাংসদ, বিধায়ক কাউকেই তারা সেভাবে আর ভরসা করতে পারছেন না। ফলে হয়তো সে বিধায়ক যাচ্ছেন, এতদিন কি করেছেন? যাচ্ছেন, ছবি তুলছেন, ফেসবুকে দিচ্ছেন। আরে মানুষের দরকার ভাঙনটা ঠেকানো, ওর ফেসবুকে ছবি দেখে হবে? মানুষ উদ্বিগ্ন, মানুষ আতঙ্কিত। কেন দীর্ঘদিন ধরে ওই জায়গাটায় স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা হয়নি? ফলে মানুষ দলে দলে দাঁড়িয়ে রয়েছেন, ঘর থেকে বেরিয়ে আসছেন। যেভাবে নদী কয়েক ঘন্টার মধ্যে বিপুল জমি গ্রাস করে নিচ্ছে, তাতে জমি যারা মালিক বা সেই জমিতে যারা কাজ করেন, তারা তো একটা অর্থনৈতিক সংকটে পড়ে যাচ্ছেন, পেশাগত সংকটে পড়ে যাচ্ছেন। স্থানীয় বিধায়ক, সাংসদ, তাদের কি দেখা পাওয়া যাচ্ছে? আমি এলাকার মানুষের কিছু বক্তব্য শুনেছি,
তাতে তারা বলছেন দীর্ঘদিন যাদেরকে ভোট দিয়েছি এবার তাদেরকে কিছুদিন খুঁজেই পাইনি, গত দুদিন আসছেন শুধু ছবি তুলছেন। আমি সেটা নিয়ে তর্ক করাটা এখন বেশি জরুরি নয়। এখন বেশি জরুরি হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওখানে সেচ মন্ত্রী বা জেলা শাসক এবং রাজ্য প্রশাসনের যে এফেক্টিভ যারা ওখানটা মানুষের পাশে দাঁড়াতে পারবেন, ভাঙনটাকে ওই কয়েকটা বস্তা ফেলে, আগ্রাসী চেহারা নদীর কয়েকটা বস্তা ফেলে সমাধান করা যাবে না। আপাতত ঠেকা দিয়ে তারপর অবিলম্বে স্থায়ী ব্যবস্থা করতে হবে। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে যারা বিজেপিতে চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে তাদের 15 দিনের আলটিমেট না হলে নিয়ে রীতিমতো সরব বিজেপি সভাপতি বলছেন যে রোগ ব্যাপক এক্সটর্শনের রোগ এবং আমাদের মধ্যে নতুন এবং পুরনো যাদের সুপ্ত বাসনা ছিল তারা সক্রিয় হয়ে উঠেছে। বলছেন না, উনি আরো বলছেন যে আজ আমরা 200 সাল এই শরীরী ভাষা নিয়ে নামলে বিপজ্জনক হবে। ডিমের অভিমুখ বদলাতে সময় লাগবে না, এক থেকে আধিপত্যের সবসময় পতন হয়, ডিম ঘুরে যেতে পারে। ফলে সনাতনীরা আপনারা সাবধান হন, ডিমের অভিমুখ বদলাতে কিন্তু সময় লাগবে না। শ্রমিক ভট্টাচার্য তার কথাগুলি নিশ্চিতভাবে শুনতে ভালো লাগছে এবং আমি আশা করব শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন আন্তরিকভাবেই বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে এর আগেও আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য যে গাইডলাইনটা ওই দলে ঠিক করে দেন তার জেলায় জেলায় বহু লোক সেগুলো মানে না, ওদের কর্মীরা সেগুলো মানে না। শ্রমিক ভট্টাচার্য একটা সময় বলেছিলেন যে তৃণমূল থেকে কাউকে নেবেন না, তারপরে দেখা গেল তৃণমূল থেকে নেওয়া হচ্ছে, তখন আবার ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসে গেল। আবার এই ডিম নিয়েও আমি শ্রমিকের বক্তব্য আগে দেখেছি, দায়িত্বশীল বক্তব্য, কিন্তু দায়িত্বজ্ঞানহীন আচরণ তো ওনার দলের অন্যান্য লোকেরা করছে এবং কর্মীরা করছে। বেশ কিছু জায়গায় নিজেদের মধ্যে প্রকাশ্যে মারামারি হচ্ছে, বেশ কিছু জায়গায় উনি যেগুলো বন্ধ করতে চাইছেন সেগুলো ব্যাপকভাবে চলছে বলে অভিযোগ আসছে। আবার বেশ কিছু জায়গায় উনি যেগুলো বন্ধ করতে চাইছেন সেগুলোই করতেন অন্য দলে থেকে যাদের বিরুদ্ধে ওনাদের অভিযোগ ছিল, ওনারা তো তাদের আবার ভালো তৃণমূল বলে শাঁখ বাজিয়ে বরণ করে নিচ্ছেন। তো ফলে শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন সেটা শুনতে ভালো, কিন্তু সেটা কার্যকর উনি করতে পারবেন কিনা সেটা উনি যতক্ষণ না করে দেখাচ্ছেন ততক্ষণ এই কথাগুলো শুধু কথার কথা হিসেবে থেকে যাবে। মানে 3 মাসও এখনো পূর্ণ হয়নি একটা সরকার, শাসক দলের সভাপতিকে তোলাবাজি নিয়ে তিনি সরব হচ্ছেন। এর আগে আমরা দেখেছি মানে এই শ্রমিক ভট্টাচার্যর বক্তব্যটা একটা দিক দিয়ে খুব তাৎপর্যপূর্ণ যে একটা সরকার সবেমাত্র এসছে, 2 মাসের সরকার, তার রাজ্য সভাপতিকে তোলাবাজি নিয়ে সতর্কবার্তা দিতে হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির একটা বক্তব্য যে এর আগে যারা ছিল তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ করতাম 2 মাসে আমাদের লোকেরা সেটা ছাপিয়ে যাচ্ছে। আজকে সেটাকেই আরো জাস্টিফাই করে দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য মাননীয় সভাপতি তাদের। একটা দলের রাজ্য সভাপতিকে 2 মাসের সরকারে সতর্ক করতে হচ্ছে তোলাবাজি নিয়ে, তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গেছে যে ওনাকে সতর্ক করতে হচ্ছে। তাহলে এটা ধরে নিতে হবে যে এই 2 মাসের মধ্যেই জিতেন্দ্র তেওয়ারি থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর মুখ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে যে চারপাশে বেলাগাম আচরণ করছেন বিজেপি কর্মীরা, অপকীর্তি করছেন বলেই তাদের নেতারা এইগুলো বলছেন। দাদা, শতাব্দী রায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করলেন, 20 মিনিটের মতো তিনি বৈঠক করেছেন। এনসিপিআইতে যাওয়ার পরে এই বৈঠক কি বলবেন? এই তো তাদের বিষয়। এখন ওনারা আছেন কোথায়? এনসিপিআই না তৃণমূল না বিজেপি? ওনারা আছেন কোথায়? ওনারা মুখে বলছেন এনসিপিআই, বৈঠক করছেন বিজেপি নেতাদের সঙ্গে, যাচ্ছেন বিজেপি নেতাদের বাড়ি, ঘুরছেন বিজেপি নেতাদের সঙ্গে, নরম করার চেষ্টা করছেন বিজেপি নেতাদের, জিতে এসছেন তৃণমূল থেকে, আছেনটা কোথায়? আবার লোকসভায় বক্তৃতা করলে তার নাম পরিচয় দেখা যাচ্ছে টিএমসি। তাহলে ওনারা আজকের দিনে এই মুহূর্তে আছেনটা কোথায়? সেটাই তো শতাব্দী রায়রা আজকের দিনের অবস্থানটা কোথায়? আপনি যদি বলেন এনসিপিআই, তাহলে টিভিতে যখন লোকসভা টিভি আপনাদের টিএমসি দেখাচ্ছে কেন? তার মানে আপনাদের স্বীকৃতি দেয়নি।
আবার যদি এনসিপিআই হন তাহলে আপনারা প্রো এনডিএ, প্রো বিজেপি, প্রো নরেন্দ্র মোদী, তা আপনারা তো জিতে গেছেন অ্যান্টি নরেন্দ্র মোদী ভোট নিয়ে তৃণমূলের সিম্বলে, তাহলে আপনি কি করে প্রো বিজেপি হয়ে গেলেন? ফলে ওনারা একটা অত্যন্ত বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছেন, যার থেকে বেরোবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। একটা ছটফটানি আমরা দেখতে পাচ্ছি। কেউ যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, কেউ যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কেউ একজন চলে যাচ্ছেন কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে হাতে পায়ে ধরছেন যে আমরা একটা বৈঠক করব, চলুন, তাতে যদি আমাদের গায়ে একটু বিজেপি ঘেঁষাটা আর একটু বেশি পড়ে। দেখলে মজা লাগছে যে বড় বড় কথা বলে তৃণমূলের সিম্বলে জিতে তৃণমূল ছাড়ার কথা বলে এখন বিজেপি নেতাদের দুয়ারে দুয়ারে পায়ে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। দেখলে মজা লাগছে। আজকে ইসকনের যে প্রকল্প মিড ডে মিলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনি বামেদের এবং তৃণমূলকে একই সত্ত্বে একই এতে গাঁথলেন, গেতে বলছেন যে গণতন্ত্রের বিরোধীদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়, একদলীয় কোনোভাবে কাজ করবে না। তো আন্ডা যারা করলেন এখন অন্তত তারা চুপ থাকবে। উনি কাকে বলছেন কথাটা? ওনার সিদ্ধান্ত তো রোল ব্যাক হয়ে গেছে। টিমটা তো ওনারা বাদ ছিলেন, ওনাদের তো বলতে হয়েছে ডিম ফেরত দিচ্ছি। আমরা তো কেউ ইসকনের বিরোধিতা করতে যাইনি। ইসকনকে আমরাও শ্রদ্ধা করি, ইসকনের মন্দিরে যাই, প্রসাদ খাই। ইসকন একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কাজও ইসকন করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলেছিলাম? যখন ওনারা বললেন ইসকনকে দেয়া হচ্ছে, আমরা তখন বলেছিলাম যে ইসকনকে যখন দিচ্ছেন, ইসকন তো ধর্মীয় প্রতিষ্ঠান, তো সেখানে তো ওরা আমিষ দিতে পারবে না। তাহলে বাচ্চাদের কাছে একটা আকর্ষণীয় জিনিস, পুষ্টিগুণেও আবার একটা বাচ্চাদের কাছে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ডিম। অনেক বাচ্চা খেতে না চাইলে ওই ডিমের আকর্ষণে খেয়ে নেয়। তো মিড ডে মিল থেকে ডিম যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক বাচ্চা আকর্ষণ হারাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিধানসভায় বলেছি, বিধানসভার ভেতরে বাইরে পার্লামেন্টে আমাদের নেত্রী বলেছেন, তো ওনারা তো ডিম ফেরত দিতে বাধ্য হচ্ছেন। প্রথমে তো ওনাদের নেতারা বড় বড় কথা বলছিলেন, ডিম ছাড়াও কি কি মেনু আছে, তার পুষ্টিগুণ কি কি আছে, এগুলো ব্যাখ্যা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত বুঝেছেন ওরা ভুল করছেন, তো ওনারা ডিম ফেরত দিয়েছেন আমাদের চাপের মুখে পড়ে। বাচ্চাটা ছবিটা দেখেছেন, একটা বাচ্চা মেয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, একটা বাচ্চা মেয়ে, একটা ডিম, স্কুল ছাত্রী, সে বলছে আমি খাবো না, আমার ভাইয়ের জন্য নিয়ে যাব। এতখানি আকর্ষণ, সেইটা তাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছিলেন। যারা ডিম খেয়ে অভ্যেস তাদেরকে কি ওই সমস্ত তার বদলে পনির বা রাজমা ওইসব দিয়ে হবে? তাকে ডিমটাই দিতে হয়, সেটা তো দিয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রী কাদের এই কথাগুলো বলছেন? আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, করছে না। 2 নম্বর হচ্ছে এই যে ইসকনকে দেওয়ার বা ইসকনের প্রতি আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু ইসকনকে দেওয়ার পদ্ধতিটা কি? আরো সব সংস্থা সুযোগ পেয়েছিল নাকি সরকার একেবারে প্রথমে ইসকনকেই দিয়ে দিলেন? তো এগুলো নিয়েও তো প্রশ্ন ওঠার অবকাশ আছে। যে আগে যারা মিড ডে মিল দিতেন সেই এসএসজি গ্রুপ, এখানে একটা সমস্যাও আছে। সেটা হচ্ছে যে ইসকন থেকে যদি সবটা যায়, তাহলে যে মহিলারা বা যে কর্মীরা এই মিড ডে মিল রান্না করতেন বা সেই দিক থেকে তাদের একটা কর্মসংস্থানের বিষয় ছিল, তাদের ব্যাপারটাও সুরাহা করা দরকার। মুখ্যমন্ত্রী বলেছেন কারো কাজ যাবে না। কাজ যাবে না, এটা তো মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে ধরুন বললেন, কিন্তু তারা কি কাজ করবেন, তারা সেই কাজটা যে কাজটা করে আসছিলেন সেই জায়গায় তারা এখন বিকল্প কোন কাজ করবেন, তারা একটা স্পষ্ট ঘোষণা বা স্পষ্ট রূপরেখা যদি প্রথমেই দিয়ে দেয়া যায়, তাহলে তো ব্যাপারটা লোকের মধ্যে আর অনিশ্চয়তাটা থাকে না। প্রথমে কি বলা হলো, ইসকনের হাতে মিড ডে মিল দেওয়া হবে, বেশ কথা। আমরা বললাম ডিম নিয়ে, এবার সরকার ডিমটা মারলেন। এবার আমরা আরও বলেছিলাম, তাহলে যারা রান্না করছেন কর্মসংস্থান কি হবে? তারাও অনিশ্চয়তায়। কত যত্ন নিয়ে তারা রান্না করতেন, খাওয়াতেন বাচ্চাদের। এবার মুখ্যমন্ত্রী বলেছেন কাজ যাবে না, ঠিক আছে কাজ যাবে না, কিন্তু তারা করবেন কি এবং তাদের ভূমিকা রূপরেখা কী হবে? এটা যদি একবারে ঘোষণার সময় হয়ে যেত যে ডিম থাকবে, অন্য লোক দেবে, ইসকন থাকবে, নিরামিষ অংশ দেবে, এনারাও থাকবেন, হয়ে যেত,
এক একটা করে সিদ্ধান্ত নিচ্ছেন, তার ফাঁকগুলো থেকে প্রশ্ন উঠছে, আপনারা একটা একটা করে জবাব দিচ্ছেন বলেই সমস্যা। তসলিমা নাসরিন কলকাতা এবং যদি এটা নিয়ে একটা না, তসলিমা নাসরিন এটা তো প্রশাসনিক বিষয়। রাজ্য সরকার তাকে এখানে তিনি এসছেন, অনুমতি দিয়েছেন, তিনি তার একটি কর্মসূচি করবেন। এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কুণাল দা এসটিএফ আইজি দেখুন আগে প্রেস কনফারেন্স করে জানালেন যে জঙ্গি ধরা পড়েছে, সেই জঙ্গির যে ছিল কি যন্ত্র মন্ত্রে পুলিশের রুটি করে সেখানে হামলার ছক ছিল। কি বলবেন? দেখুন, এই গোটা বিষয়টা, এই যে জঙ্গি, তার কি কি ছক ছিল, যন্তর মন্তরে গিয়ে পুলিশের উর্দি পরে অ্যাটাক করার, যেগুলো এখন সব শোনা যাচ্ছে বা বলা হচ্ছে, অত্যন্ত সেন্সিটিভ বিষয়। এগুলো নিয়ে না রাজনৈতিক মন্তব্য করতে চাই না। এইটুকু বুঝতে পারছি, দেশে ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার। কারণ বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, এতগুলি রাজ্যে তারা অপারেট করছে, মুভমেন্ট করছে। আমাদের মতো একটা ফেডারেল স্ট্রাকচারে, সেই জায়গায় এই বিষয়ে ক্রস বর্ডার টেররিজম, সেটাও যেমন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, বর্ডারগুলো তো তাদের হাতে, তার পাশাপাশি আবার সমস্ত রাজ্যে যেভাবে তারা মুভমেন্ট করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের তো দেখা উচিত। বলছি ওনার বলছে এই যে মুর্শিদাবাদেও মাথা জায়গা দিয়ে উঠেছিল এই নজরে। শামীমের বান্ধবী, আপনি যেটা বলছিলেন, শামীমের বান্ধবী জ্যোতিটা গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ড থেকে। পুলিশের থেকে যেটা জানা যাচ্ছে যে ওরা দুজন মিলে 4 বছর ধরে অপারেট করছে, বিভিন্ন রাজ্যে ঘুরছে, অথচ ধরা পড়ে। আমি তো আবার এই কথাটাই বললাম, এই যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আপনারা যেটা বলছেন যে সংশ্লিষ্ট জঙ্গি এবং তার বান্ধবী 4 বছর ধরে বিভিন্ন রাজ্যে ঘুরছে, এই যে বিভিন্ন রাজ্যে ঘুরছে, এইখানেই তো কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের বিরাট ভূমিকা আছে। তো সেইটা কেন ফেল করছে, তাদের আগে ধরা যাচ্ছে না কেন? যদি সীমান্ত দিয়ে ঢোকে, সেখানে বিএসএফ এবং অন্যান্য এজেন্সিগুলি আছে। আবার ভেতরে যখন মুভমেন্ট করছে, সেখানে কেন্দ্রীয় যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এজেন্সিগুলো রয়েছে, তাদের তো নিশ্চিতভাবে এগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি স্টেটমেন্ট জমা দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে অন্তত 14টা রাজ্যে এই ধরনের সংগঠনের আপত্তিকর লোকেদের গতিবিধির একটা খোঁজ পাওয়া গেছে। তো 14টা রাজ্যে যদি খোঁজ পাওয়া যায়, তো তাহলে নিশ্চিতভাবেই এটা তো সেন্ট্রাল ইন্টেলিজেন্সকে আরও গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা দেখার। মুর্শিদাবাদেও ওই জঙ্গি লস্করের খোঁজ পাওয়া গেছে। আরে কেন্দ্রীয় সরকার বলছে 14টা রাজ্যে এদের গতিবিধি বা ইত্যাদি আছে। সেখানে শুধু একটা রাজ্য বা একটা জায়গাকে বলে কি হবে? এটা তো মূলত যদি বাইরে থেকে ঢোকে, তাহলেও সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অন্যান্য এজেন্সির বিষয়। আর দেশের মধ্যে যদি তারা ঘোরাঘুরি করে, সেটাও তো সেন্ট্রাল ইন্টেলিজেন্সের দেখার বিষয়। আরও বলছি যে ওরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সমগণমান্যদের টার্গেট করছে। ওদের টার্গেট পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে, যে পুলিশ সূত্রে যা যা বলা হচ্ছে তার প্রত্যেকটা রাজনৈতিকভাবে এইভাবে তার ওপর কোনো মন্তব্য করা যায় না। বলছি যে টুলু মণ্ডলের আজকেও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেটাও বিপুল টাকা। এছাড়া টুলু যে নিজস্ব গেট পাস, তার জেরেও রাজ্য সরকারের রাজস্ব তো যেত না, ওর দিকে যেত। অনেকেই ওনা বলছেন যে এর আগে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু এক নেতার মাথায় হাত থাকার কারণে কেউ না কিছু করে গেছে। যদি টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে
যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। এবং যেভাবে আমাদের পরিষ্কার বক্তব্য, 3 মাসের সরকার, তার আগে 6 মাসও তো পুলিশ ছিল নির্বাচন কমিশনের মাধ্যমে মূলত বিজেপির নিয়ন্ত্রণে। তারাই তো সব নেতাদের বাড়ি পাঠাতেন, তারাই তো সব এই করতেন। তা এতদিন টুলু মণ্ডলের বাড়িতে যায়নি কেন? তাহলে কি বিষয়টা অন্য অনেক রকম কিছু আছে? আর এই বিষয়ে যেভাবে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তথ্য নেই, প্রমাণ নেই, ন্যূনতম যোগাযোগ নেই, মেলাইন করার জন্য স্টেটমেন্ট করা হচ্ছে, এটা কিন্তু আইনসঙ্গত কাজ হচ্ছে না। যে এই যে ওনার সম্পত্তির পরিমাণ 186 কোটি বলা হচ্ছে, মানে যা হিসেব করে ফিস করা হয়েছে, মানে এত বিপুল পরিমাণ, আপনি যেটা বলছেন যে এখন আইডেন্টিফাই হচ্ছে, অভিযোগ উঠছে যে আগের সরকারের পৃষ্ঠপোষকতাতেই এতটা করতে পেরেছে। না, এটার কোনো পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার অমুক কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। কারণ অন্য দলেরও যদি কিছু নেতার, তাহলে এই পরিমাণ একটা জিনিস ঘটছে, শুধুমাত্র পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন। তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা আজকের যারা শাসক, তাদের কারুর একটা বক্তৃতায় দেখাতে পারবেন ওই জেলার নেতা যে বলেছে টুলু মণ্ডল এখানে বিপুল পরিমাণ দুর্নীতি করছে, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক? একজনের বক্তৃতা দেখাতে পারবেন? কেন ছিল না? যদি এত বড় কিছু হয়, এত জানি হয়, এত কিছু হয়, তাহলে অন্য দলের নেতাদের একটা বক্তব্য দেখান না একটা অন্য দলের নেতাদের বক্তব্য। স্বাস্থ্য সংক্রান্ত 11টি ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করলো স্বাস্থ্য ভবন। রক্ত দানের থেকে রক্ত যদি বাইরে বাণিজ্যিকভাবে আপত্তিকরভাবে বিক্রি করে থাকে, তাহলে সরকার যদি ব্যবস্থা নিয়ে থাকেন, প্রশাসন যদি ব্যবস্থা নিয়ে থাকেন, ঠিক কাজ করেছে। আর কোভিড টেস্ট, ডায়মন্ডহারবারে যে 12ই জানুয়ারি 2022 কোভিড টেস্ট হয়েছিল একসঙ্গে, সেটা নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে বিজেপি নেতা অভিজিৎ দাস আবার থানায় করেছিলেন, এবার রাজ্য মেডিকেল কাউন্সিল এনএমসিতে করলেন। আমি কোনো মন্তব্য করবো না। শিশির অধিকারী বলছে আগে পুলিশকে দিয়ে দলের এবং মন্ত্রীদের বাজার করানো হতো, এখন সেই পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে। শিশির অধিকারী বলছেন আগে দলের এবং মন্ত্রীদের বাজার হাট করানো হতো পুলিশকে নিয়ে, এখন সেই পুলিশ ভালো কাজ করছে, স্বাধীনভাবে কাজ করছে। দেখুন, শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, আমার মনে হয় তিনি সম্পূর্ণ পুত্র স্নেহে অন্ধ হয়ে পক্ষপাতমূলক স্টেটমেন্ট করেছেন। তার কারণ পুলিশের বিরুদ্ধে যদিও খুব অল্প সময়, এখনই নানা অভিযোগ করার সময় আসেনি, পুলিশকে দিয়ে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কাজ করানো হচ্ছে, বিরোধীদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে, মিথ্যে মামলা, পুরনো মামলা, হ্যারাস করা, সমস্ত কিছু শুরু হয়েছে। এখন শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, এর থেকে বেশি এখন তাকে কিছু বলছে। বহু পুরসভায় তৃণমূল কংগ্রেসের আমলে অনেক পুরসভায় সেখানে ভোট হয়নি, পেন্ডিং ছিল। এবারে এরকম অনেকে প্রত্যাশা করছিলেন যে সামনে নির্বাচন হবে পুরসভার উপর, দেখা যাচ্ছে 15টি পুরসভায় আবার নতুন করে এক্সিকিউটিভ। আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। আমি শুধু একটা কথা বলি যে একটা জোর আওয়াজ চলছে যে ডিলিমিটেশনের প্রসেস চলছে। এবার কলকাতা পুরসভাতেও এই ডিলিমিটেশনের প্রসেস চলছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, কিন্তু এখানে পাবলিকের হিয়ারিং বা বিরোধী দল বা জনপ্রতিনিধিদের ইনভলভমেন্টটা কোথায়? এটা সত্যি কি ডিলিমিটেশনটা চলছে, নাকি টেবিলে বসে শুধু বিজেপির সুবিধা মতো এটার থেকে কেটে ওখানে, এটার থেকে কেটে ওখানে, এখানটা ওর লিড ছিল, ওকে এখানে দাও, এখানটা এটা কি হচ্ছে? এই যে বিভিন্ন খবর আসছে, খবরগুলো ঠিক না ভুল? যদি ঠিক হয়
তাহলে ডিলিমিটেশনটা করার জন্য আইনিভাবে প্রশাসনিকভাবে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেখানে বিরোধীদের বা স্থানীয় মানুষের বা যেগুলো হয়ে থাকে গণশুনানি বা শুনানি সেগুলোর কি ব্যবস্থা হচ্ছে। টেবিলে বসে কাটাছেঁড়া করা হচ্ছে, বিজেপিকে কি করে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া যায়। আমরা জানতে চাই এটা যে ডিলিমিটেশনের কোনো প্রসেস শুরু হয়েছে কিনা, আর হয়ে থাকলে সেটা হচ্ছেটা কি। বলছি জনগণনা শুরু হলো, যেটা রাজ্যপাল আজকে এক্সাইটেডে পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রীও বলছেন লক্ষ্য রাখতে হবে একজন ভারতীয়কেও যাতে ভুল করে বাংলাদেশে না পাঠানো হয়, যেমনটা আগের সরকার আমলে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল বীরভূমের ক্ষেত্রে। এটা তো পরিষ্কার কারা পাঠিয়েছিল, জোর করে কারা পাঠিয়েছিল। সেই সময় এই যে বীরভূমে আমাদের ঘরের মেয়ে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার আত্মীয়দের বাংলাদেশের জেলে দীর্ঘদিন থাকতে হয়েছে, তাকে বাংলাদেশের জেলে থাকতে হয়েছে। কারা করেছিল? কেন্দ্রীয় সরকারই করেছে, নির্বাচন কমিশন করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে, বিএসএফ করেছে। ফলে যারা জেনুইন ভারতীয় তারা কোনোভাবে এখনো পর্যন্ত কিন্তু যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছিল সেই সমস্যার এখনো পুরো সমাধান হয়নি, অনেকের নাম এখনো বাদ আছে। এখনো পর্যন্ত কিন্তু অ্যাডজুডিকেশনের বাকি কাজ শেষ হয়নি। ফলে অবিলম্বে জেনুইন ভোটারদের নাম তুলতে হবে এবং কোনো জেনুইন ভারতীয় যেন এই শুনানি থেকে বা শুমারি থেকে বাদ না যায়। কাউকে নিয়ে কোনো বক্তব্য থাকলে তার শুনানিটা করতে হবে, কিন্তু কাউকে কোনো ভারতীয়কে এর থেকে বাদ দেওয়া যাবে না। আজকে একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সিএ এর শংসাপত্র দিয়েছেন। তিনি বলছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। যারা প্রাণ বাঁচাতে আমরা বারবার বলছি অবৈধ অনুপ্রবেশকারী কথাটা আসছে কোথার থেকে? বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের, তারা কি করছিল? সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের, তারা আটকায়নি কেন? কে বারণ করেছিল আটকাতে? দীর্ঘদিন ধরে সেটা তো 2014 সাল থেকে 12 বছর হয়ে গেল, তো বিজেপির দায়িত্বে রয়েছে। এখন হঠাৎ এগুলো অবৈধ অনুপ্রবেশকারী বলে লাভটা কি? রাজনীতির জন্য কথা বলে লাভ কি? কিছু মানুষ বিপদে পড়ে এসেছিলেন, এখন একটা মানবিক আচরণ তো হবে। আমরা নিশ্চয়ই কোনো বাইরের লোক, অন্য দেশ থেকে জোর করে ঢুকে আসা বা আপত্তিকর কাজে আসা, তাদেরকে কাউকে মদত দেওয়ার কথা বলা হচ্ছে না, সেগুলো পুরোদস্তুর বাদ যাক। কিন্তু এই হিড়িকে যদি সোনালী বিবির মতো বাচ্চাদের নিয়ে জেলে বসে থাকতে হয় বাংলাদেশের, এটা কখনোই কাম্য নয়। এবং সেটা কিন্তু প্রথমে বিজেপি কোনো সহযোগিতা করেনি। কোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন, কোর্টের অর্ডারে তাকে ফেরানো হয়েছে। সোনালী বিবিকে, যে বীরভূমের মেয়ে যাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশে জেলে ছিল ফ্যামিলি সহ, তাকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ফেরত আনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন, মামলা হয়েছিল, কোর্টের রায় ফেরত আনতে হয়েছে। এদের মুখে এইসব নিয়ে অমানবিক এরা আচরণ করেন, এদের মুখে এসব কথা শোনার কোনো অর্থ হয় না। এই জায়গাতেই বলছি, আপনাকে তথ্য দিচ্ছি একটা, যে সিএ নিয়ে শংসাপত্র পেতে মতুয়াদের এখনো নাকাল হতে হচ্ছে। অভিযোগ জানাচ্ছে সাংবাদিকদের যে এখনো পোস্ট অফিসে পাওয়া যাবে বলছে, কিন্তু পোস্ট অফিসে গেলে তারা পাচ্ছেন না। মানে মতুয়া সম্প্রদায়ের মধ্যে অনেক সমস্যা রয়েছে এবং এই নাগরিকত্ব, সিএএ ইত্যাদি নিয়ে সেই খবর আসছে, কিন্তু তাদেরকেই তো বিভ্রান্ত করেছিল, তাদের একাংশকেই তো বিজেপি বিভ্রান্ত করেছিল এবং তারা বিজেপিকে বিশ্বাস করেছিলেন। এখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের অনেকেই এখনো পর্যন্ত নানা হয়রানির মধ্যে রয়েছে। থ্যাংক ইউ। দাদা আজ সে ডিলিমিটেশন এই করে নাও, একবারে করে নাও, আমি বারবার করবো না। 8:30 যাই, তাহলে না তো অসুবিধা। পড়ে যাবে রে ভাই। अभी तू हिंदी तो बोल। की तरफ से जो राज्य सरकार के लिए जो मिड डे मील शुरू कर दी गई और दिखाए, हम लोग चीफ मिनिस्टर भी वहाँ पर मौजूद थे। पहले इन लोगों का कहना था जो अंडा नहीं मिलेगा, लेकिन अभी देखिए ये जो मिड डे मील में जो इस्कन का बात है, तो हम तो इस्कन को रेस्पेक्ट करते हैं, इस्कन को लेकर कोई प्रॉब्लम नहीं था। प्रॉब्लम यही था कि ये मिड डे मील जो बच्चे लोगों का, उससे अंडा बाद हो गए थे।
और ये अंडा ऐसा चीज है, ये तो पुष्टि का बात है और अंडा के एक अट्रैक्शन होता है बच्चे लोगों को। जो बच्चे लोग खाना नहीं खाते हैं लेकिन अंडे के ऊपर एक अट्रैक्शन होता है। तो हम लोग का कहना था ये जो इस्कन है वो तो धार्मिक प्रतिष्ठान है, हम लोग इस्कन को रिस्पेक्ट करते हैं, हम भी प्रसाद खाते हैं, हम भी मंदिर जाते हैं, लेकिन अगर उनके हाथ में मिड डे मील चला गया तो वो तो वेज होगा, बच्चे लोग तो अंडा नहीं मिलेगा। लेकिन ये अंडा तो होना चाहिए बच्चे लोगों का मिड डे मील का मेनू में। तो गवर्नमेंट पहले तो नाराज था और भाजपा लीडर सब बोल रहे थे अंडा के अल्टरनेट में क्या क्या मेनू हो सकता है वेज में, वो लिस्ट हमको सिखा रहा था। जो लोग वेज खाते हैं खा सकते हैं, लेकिन जो नॉन वेज है आपका कोई हक नहीं है उससे अंडा छीनने का। तो इसीलिए हम लोग बोले थे, ये असेंबली के अंदर बोले थे, बाहर बोले थे, पार्लियामेंट में बोले थे ये अंडा चाहिए। तो गवर्नमेंट हमारा जो रिक्वेस्ट था, हमारा जो डिमांड था, उसके ऊपर अलग से, इस्कन से नहीं, अलग से वो अंडा सप्लाई देने का अनाउंसमेंट कर दिया है, हो गया।